নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম সময়ের পাল্টা জবাব। শান্তিদেবী হাসপাতালের একটি বেডে শুয়েছিলেন। চারপাশে নানা ধরনের চিকিৎসা যন্ত্রে ঘেরা তার নিথর শরীর। বাইরে দাঁড়িয়ে তার দুই ছেলে অমিত আর সুমিত নিজেদের মধ্যে কথা বলছিল, আর মেয়ে অনামিকা পাশের সোফায় বসে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ শান্তিদেবীর জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখলেন তার পায়ের কাছে বসে আছে তাদের বহুদিনের বিশ্বস্ত কর্মচারী সনাতন। তিনি চোখ খুলছেন দেখে সনাতন তড়ি ঘড়ি উঠে দাঁড়িয়ে বলল, মা, তোমার জ্ঞান ফিরেছে, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। এরপর সে নিজের স্ত্রী মমতার দিকে তাকিয়ে বলল, তুই এখান থেকে মা ঠাকুরনের খেয়াল রাখ, আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি। এই বলে সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মমতা শান্তিদেবীর পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়েছিল। শান্তিদেবীর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তিনি মমতাকে কিছু বলতে চাইলেন, কিন্তু মমতা নরম গলায় বলল, মা, দয়া করে এখন কথা বলো না, ও এখনই ডাক্তারকে নিয়ে আসবে, ততক্ষণ তুমি বিশ্রাম নাও। কিন্তু শান্তিদেবীর চোখ যেন তার নিজের সন্তানদেরই খুঁজছিল। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন মেয়ে অনামিকা একটু দূরে সোফায় বসে মোবাইলে কথা বলছে। মেয়েকে দেখে তার বুকটা কিছুটা হালকা হয়ে এলো। তিনি ইশারায় মমতাকে অনামিকাকে কাছে ডাকতে বললেন। মমতা এগিয়ে গিয়ে বলল, দিদি, মা তোমাকে কিছু বলতে চাইছে, একবার ওনার কাছে চলো। অনামিকা একবার মমতার দিকে, তারপর মায়ের দিকে তাকিয়ে উদাসীন ভঙ্গিতে বলল, ও, মায়ের জ্ঞান ফিরেছে, সে তো ভালো কথা, কিন্তু আমি এখন ফোনে কথা বলছি, পরে যাব, তুই বরং ডাক্তারকে ডেকে আন। মেয়ের এই কথাগুলো শুনে শান্তিদেবের বুকটা যেন হাহাকার করে উঠল। চোখের কোণে জল এসে গেল। তিনি কিচ্ছু বলতে পারলেন না, শুধু মনে মনে ভাবলেন, নিজের মায়ের পাশে এসে 2 মিনিট কথা বলার সময়ও কি আজ তার মেয়ের নেই? মমতা সব বুঝতে পেরেছিল। সে শান্তিদেবীর হাত ধরে তার পাশেই বসে রইল। এরই মধ্যে সনাতন ডাক্তারকে নিয়ে ফিরে এলো। ডাক্তার শান্তিদেবীকে পরীক্ষা করে নার্সকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বাইরে চলে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা অমিত আর সুমিত ডাক্তারের সঙ্গে কথা বলতে লাগলো। সনাতন শান্তিদেবীর পাশে বসে স্নেহভরা গলায় বলল, মা, একদম চিন্তা করবে না, ডাক্তারবাবু তো খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ করে তুলবেন। সনাতনের মুখের দিকে তাকিয়ে শান্তিদেবী মৃদু হাসলেন, কিন্তু অন্তরে অন্তরে তিনি জানতেন তার হাতে সময় হয়তো আর খুব বেশি বাকি নেই। কিছুক্ষণ পর অনামিকা সেখান থেকে বেরিয়ে গেল। ওষুধের প্রভাবে শান্তিদেবীর চোখে ঘুম নেমে এলো। তিনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। তখন সনাতন আস্তে করে মমতাকে বলল, শোন, তুই বাড়ি গিয়ে মা ঠাকুরনের জন্য হালকা খাবার বানিয়ে নিয়ে আয়, সঙ্গে একটু স্যুপও নিয়ে আয়, আমি এখানেই আছি। শান্তিদেবী তখন গভীর ঘুমে। তাই মমতা চলে যাওয়ার পর সনাতন 1 কাপ চা খেতে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে অমিত, সুমিত আর অনামিকা শান্তিদেবীর কেবিনে এসে নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় আবার ডাক্তার কেবিনে ঢুকলেন। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, দেখুন, আপনার মায়ের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, এটা ওনার দ্বিতীয় হার্ট অ্যাটাক, পরিস্থিতি এখনো খুবই সংকটজনক। সুমিত তাড়াতাড়ি প্রশ্ন করল, ডাক্তারবাবু, আর কতদিন ওনাকে হাসপাতালে রাখতে হবে? ছোট ছেলে অমিত বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আমরা তো অনেকদিন ধরেই এখানে আছি। ডাক্তার শান্তভাবে উত্তর দিলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা দয়া করে ধৈর্য ধরুন। এই বলে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। ডাক্তারের কথা আর সন্তানদের কণ্ঠস্বরই শান্তিদেবীর ঘুম আগেই ভেঙে দিয়েছিল। কিন্তু তিনি চোখ খুললেন না, নিঃশব্দে সব কিছু শুনতে লাগলেন। ডাক্তার চলে যেতেই অমিত বিরক্ত গলায় বলল, দাদা, কি যে ঝামেলায় পড়েছি, আর কতদিন মায়ের জন্য এখানে বসে সময় নষ্ট করতে হবে? সুমিত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বা আর কি করব বল, ডাক্তার তো বলেই দিলেন এখনো নিশ্চিত কিছুই নয়। অমিত বিরক্ত স্বরে বলল, 3 দিন হয়ে গেল এখানে পড়ে আছি, আমারও তো সমস্যা হচ্ছে, সকাল থেকেই তোর বৌদি বারবার ফোন করছে, বলছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে এসো। কিন্তু কাজের কথা তো দূরের কথা, আমরা এখনো মায়ের সঙ্গে ঠিকমতো কোনো কথাই বলে উঠতে পারিনি। সুমিত উদ্বিগ্ন গলায় বলল। অনামিকা 2 ভাইয়ের কথা শুনে বলল,
আমার তো মনে হয় মাকেই সরাসরি জিজ্ঞাসা করে নেওয়া উচিত। উইলে কি লিখেছে সেটা জেনে নিলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। সুমিত ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলল, আমার মনে হয় মা নিশ্চয়ই আমাদের তিনজনের জন্যই সমান ভাগ করে রেখেছেন। নিজের সন্তানদের মুখে এমন কথা শুনে শান্তিদেবীর বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে পড়তে লাগলো সেই দিনগুলোর কথা, যখন তাদের সংসার ছিল হাসি আনন্দে ভরা। স্বামী আর 3 সন্তানকে নিয়ে কত সুন্দর সেই ছিল ছোট্ট পরিবারটি। কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুর পর যেন সবকিছু মুহূর্তেই বদলে গেল। তখন সুমিত, অমিত আর অনামিকা তিনজনই একেবারে ছোট। একা হাতে 3 সন্তানকে মানুষ করা যে কতটা কঠিন তা একমাত্র তিনিই জানতেন। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি চাকরি শুরু করেছিলেন। ধীরে ধীরে সংসারের আর্থিক অবস্থাও স্বাভাবিক হতে লাগলো। অসংখ্য কষ্ট আর ত্যাগ স্বীকার করে তিনি 3 সন্তানকেই উচ্চশিক্ষিত করলেন, নিজের পায়ে দাঁড় করালেন, সবার বিয়েও দিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের বাড়িতেই তিনি একা হয়ে পড়লেন। 3 সন্তানই আলাদা আলাদা শহরে সংসার পেতেছিল। শুধু উৎসব পার্বণ এলেই তারা বাড়িতে আসত। শান্তিদেবী দিনের পর দিন সন্তানদের মুখ দেখার জন্য অপেক্ষা করতেন, কিন্তু তার সেই অপেক্ষার মূল্য যেন কারুর কাছে ছিল না। সনাতন ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে শান্তিদেবীর সঙ্গে বাড়ির কাজ করত, কিন্তু শান্তিদেবী কখনো তাকে চাকর ভাবেনি। নিজের সন্তানের মতো করেই স্নেহ আর ভালোবাসায় বড় করে তুলেছিলেন। তাই সনাতন তাকে নিজের জন্মদাত্রী মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিত। সনাতন আর তার স্ত্রী মমতা সবসময় শান্তিদেবীর পাশে থেকেছে। তার সুখ দুঃখ, অসুস্থতা, একাকিত্ব সবকিছুতেই তারা ছায়ার মতো সঙ্গ দিয়েছে। তার আপন ছেলে বউয়ের মতোই সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে। অনেক সময় শান্তিদেবীর মনে হতো সনাতন রক্তের সম্পর্কে না হয়েও আসলে সেই তার প্রকৃত ছেলে। আর আজ নিজের সন্তানদের মুখে সম্পত্তি আর উইলের হিসাব শুনে তার মনে তীব্র ঘৃণা জন্ম নিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার সন্তানদের ভালোবাসা আর মায়ের জন্য নয়, তার সম্পত্তির জন্য। অজান্তেই তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। এমন সময় মমতা বাড়ি থেকে খাবার নিয়ে হাসপাতালে ফিরে এলো। সনাতন নার্সের অনুমতি নিয়ে ধীরে ধীরে শান্তিদেবীকে উঠিয়ে বসিয়ে বলল, মা ওঠো ওঠো, একটু কিছু খেয়ে নাও তো মা, না খেলে তোমার শরীর আরো দুর্বল হয়ে যাবে যে। সনাতনের কণ্ঠস্বর শুনেই শান্তিদেবী বর্তমানের বাস্তবতায় ফিরে এলেন। চোখ খুলে দেখলেন সে তার পাশে বসে আছে, আর মমতা খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন সনাতন, মমতা আর নার্স ছাড়া আর কেউ নেই। মনে মনে ভাবলেন হয়তো তার ছেলেমেয়েরা চলে গেছে। সনাতন তার মনের কথা বুঝে ফেলল। সে মৃদু হেসে বলল, মা তুমি কি দাদা আর দিদিকে খুঁজছো? ওরা একটু বাইরে খেতে গেছে, কিছুক্ষণ পরই ওরা ফিরে আসবে, ততক্ষণ তুমি একটু খেয়ে নাও তো। মমতার সাহায্যে শান্তিদেবী ধীরে ধীরে উঠে বসলেন। মুখ ঘুরিয়ে আস্তে আস্তে বললেন, আমার খেতে ইচ্ছা করছে না, তোরা খেয়ে নে। সনাতন সঙ্গে সঙ্গে বলল, তা কি করে হয় মা, তুমি না খেলে আমরাও খাবো না, একটু হলেও খেতে হবে, তারপর ওষুধ খেতে হবে। পাশ থেকে মমতা স্নেহভরা গলায় বলল, আজ তোমাকে খেতেই হবে মা, না খেলে কিন্তু আমরা ধরে নেব যে তুমি আমাদের নিজের মানুষ বলে মনেই করো না। এই বলে সে রুটির একটা টুকরো ছিঁড়ে নিয়ে শান্তিদেবীর দিকে এগিয়ে গেল। মমতার আন্তরিক ভালোবাসার কাছে শান্তিদেবী আর না বলতে পারলেন না। অল্প করে কিছুটা খাবার খেলেন। খাবার শেষ হলে সনাতন বলল, এবার তুমি একটু বিশ্রাম নাও মা, কোনো দরকার হলে শুধু একবার ডাকবে, আমরা দুজনই বাইরে আছি। শান্তিদেবী নীরবে মাথা নাড়লেন। ওষুধ খেয়ে আবার ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লেন। এভাবেই আরো 2-3 দিন কেটে গেল, কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হলো না। একদিন কষ্ট করে তিনি সনাতনকে বললেন, শোন, আজ সন্দীপবাবুকে একবার ডেকে নিয়ে আয় তো। তুমি এখন বিশ্রাম নাও মা, বলেই সনাতন বাইরে বেরিয়ে গেল। ঠিক তখনই অমিত বলল, চল দাদা, আজ মায়ের সঙ্গে কথা বলে নেই, কালও তো আর কথা বলা হয়নি। সুমিত বলল, হ্যাঁ এখনই তো ভালো সুযোগ, আমি সনাতনকে ওষুধ আনতে পাঠিয়ে দিয়েছি, এখন আর কোনো বাধা নেই। অনামিকাও সম্মতি জানালো। 3 ভাই বোন একসঙ্গে শান্তিদেবীর বিছানার পাশে এসে বসল। সুমিত জিজ্ঞাসা করল, মা এখন কেমন আছো?
শান্তিদেবী শুধু মাথা নেড়ে বুঝিয়ে দিলেন তিনি মোটামুটি আছেন। এরপর সুমিত একটু ইতস্তত করে বলল, মা, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। গত বছর তো তুমি যে জমিটা কিনেছিলে আর পেনশনের টাকা দিয়ে যে ফিক্সড ডিপোজিট করেছিলে, সেগুলো কার নামে রেখেছো? প্রশ্নটা করেই সে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। শান্তিদেবী ইতিমধ্যেই নিজের সন্তানদের আসল চেহারা চিনে ফেলেছিল। তার জীবনের শেষ মুহূর্ত তাদের কৌতূহল মিটিয়ে দিতে চাইলেন। ধীরে ধীরে বললেন, তোমরা আমার উইলের কথা জানতে চাও, তাই তো? চিন্তা করো না, আমি সন্দীপবাবুকে ডেকেছি। একটু থেমে গভীর কষ্ট মেশানো কণ্ঠে আবার বললেন, যাই হোক, আমি চলে যাওয়ার পর তো সবই জানতে পারবে। সুমিত তাড়াতাড়ি কথাটা সামলানোর চেষ্টা করে বলল, না মা, তুমি ভুল বুঝছো। আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, আমরা শুধু জানার জন্যই জিজ্ঞাসা করছিলাম। শান্তিদেবী আর কোনো উত্তর দিলেন না। তিনি ইচ্ছা করেই চোখ বুজে রইলেন। এই কথাগুলো আর সহ্য করার শক্তি তার মধ্যে অবশিষ্ট ছিল না। অনামিকা দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চল বাইরে যাই, মাকে একটু বিশ্রাম করতে দেই। তারপর তিন ভাই বোনই কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সনাতন ফিরে এসে বলল, মা, সন্দীপবাবু এসেছেন, তুমি ওনার সঙ্গে কথা বলো, আমরা বাইরে অপেক্ষা করছি। সন্দীপবাবু পেশায় একজন অভিজ্ঞ আইনজীবী ছিলেন, বহু বছরের পরিচিত এবং শান্তিদেবীর অত্যন্ত বিশ্বাসের মানুষ। এই কারণে শান্তিদেবী তার উইল তৈরির জন্য সন্দীপবাবুকেই ডেকেছিলেন। আইনজীবী সন্দীপবাবু শান্তিদেবীর সামনে বসে বললেন, বলুন দিদি, কি লিখতে হবে? সেই রাতে শান্তিদেবী ধীরে ধীরে ঠান্ডা মাথায় তার উইলের বয়ান লেখালেন। এদিকে ডাক্তারের কেবিনে ডাক্তার তিন ভাই বোনকে বলছিলেন, দেখুন, আপনাদের মায়ের শারীরিক অবস্থার কোনো উন্নতি কিন্তু হচ্ছে না। আমার মনে হয় না উনি আর বেশি দিন বাঁচবেন। কিন্তু ডাক্তারের কথায় তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। তারা শুধু ঠিক আছে বলে বাইরে বেরিয়ে এলো, কারণ তারা যেন নিজেরাই মায়ের মৃত্যুর অপেক্ষায় ছিল। সেদিন গভীর রাতে হঠাৎ শান্তিদেবীর শ্বাসকষ্ট শুরু হলো। তিনি অতি কষ্টে বললেন, সনাতন। পাশেই বসে থাকা সনাতন সঙ্গে সঙ্গে বলল, মা, কি হয়েছে, কিছু বলবে? শান্তিদেবী ভাঙা ভাঙা শ্বাসে বললেন, সনাতন, আমার ছেলে মেয়েদের ডেকে আন, শেষবারের মতো ওদের দেখতে চাই। সনাতনের চোখে জল এসে গেল। এমন কথা বলো না মা, আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি, দাদা দিদিদেরকেও খবর দিচ্ছি। এই বলে সে দৌড়ে বেরিয়ে গেল। প্রথমে ডাক্তারকে নিয়ে এসে তারপরে ওয়েটিং রুমে গিয়ে তিন ভাই বোনকে ডাকলো। দাদা, ওঠো, মার অবস্থা খুব খারাপ, তোমাদেরকে ডাকছে। অমিত আর অনামিকা দিদিকেও তাড়াতাড়ি খবর দাও। সুমিত বিরক্ত হয়ে বলল, কি হয়েছেটা কি সনাতন, মাঝরাতে একটু শান্তি নেই? সনাতন চোখের জল সামলাতে সামলাতে বলল, দাদা, মার অবস্থা সত্যিই খুব সংকটজনক। সুমিত বলল, ঠিক আছে, আমি অমিতকে ফোন করছি, তুই যা এখন। দয়া করে একটু তাড়াতাড়ি এসো। বলেই সনাতন আবার দৌড়ে শান্তিদেবীর কেবিনে ফিরে গেল। সে উৎকণ্ঠিত হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, মা ঠাকুরন এত কষ্ট কেন পাচ্ছে? ঠিকমতো কথাও কেন বলতে পারছে না? ডাক্তার তখন শান্তিদেবীকে পরীক্ষা করছিলেন। তার নাড়ির গতি ক্রমশ কমে আসছিল। পাশেই নার্স প্রয়োজনীয় ইঞ্জেকশন দিচ্ছিলেন। এমন সময় সুমিত কেবিনে ঢুকে পড়ল। ডাক্তারবাবু, মায়ের কি হয়েছে? ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মিস্টার সুমিত, আমি আগেই বলেছিলাম আপনার মায়ের শেষ সময় চলে এসেছে, তাই উনি এত কষ্ট পাচ্ছেন। উনি শেষবারের মতো নিজের সন্তানদেরকে দেখতে চাইছেন। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে ডেকে আনুন, এখন আর আমাদের হাতে বিশেষ কিচ্ছু নেই। সুমিত বলল, আমি খবর দিয়ে দিয়েছি ডাক্তারবাবু, ওরা আসছে। তারপর মায়ের পাশে বসে বলল, মা, তুমি চিন্তা করো না, অমিত আর অনামিকা আসছে। শান্তিদেবী নিঃশব্দে সুমিতের হাত ধরে রাখলেন। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অমিত আর অনামিকাও এসে পৌঁছালো। তারা দুপাশে দাঁড়িয়ে রইল। মমতাও এসে সনাতনের পাশে দাঁড়ালো। হঠাৎ শান্তিদেবীর ইশারায় সনাতনকে কাছে ডাকলেন। সনাতন আর মমতা এগিয়ে এলো। শান্তিদেবী সনাতনের হাত শক্ত করে ধরে কাঁপা গলায় বললেন, শোন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, সুখে থাকিস, ভালো থাকিস। এই কথাগুলো বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চিরদিনের জন্য তার চোখ দুটি বন্ধ হয়ে গেল। সনাতন কান্নায় ভেঙে পড়ল। মা, মা, কিছু বলো।
ডাক্তার ধীরে বললেন, মিস্টার সুমিত, আপনার মা আর নেই। এরপর তিনি সব যন্ত্র বন্ধ করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। অমিত বলল, দাদা, এবার মাকে নিয়ে বাড়ি যেতে হবে, শেষকৃত্যের প্রস্তুতিও তো করতে হবে। সনাতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। দেখো না মমতা, মা আমাদের ছেড়ে চলে গেল। আগে আমার নিজের মা চলে গিয়েছিল, এখন এই মাও। মমতা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো। এদিকে সুমিত বলল, অমিত, আমি হাসপাতালের বিল মিটিয়ে আসছি, তারপর বাড়ি যাব। এই বলে সে বাইরে বেরিয়ে গেল। অনামিকা বিরক্ত হয়ে বলল, চুপ কর সনাতন, কতক্ষণ ধরে কাঁদছিস? উনি শুধু তোর মা ছিল না, আমাদেরও মা ছিল। এরপর সে নিজের স্বামীকে খবর দিতে বেরিয়ে গেল। সেই রাতেই সব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো। পরদিন সকাল হতে না হতেই সবাই বাড়িতে এসে উপস্থিত হলো। অনামিকার স্বামী, দুই ভাইয়ের স্ত্রীরাও এসে গেল। সনাতন সবার থেকে দূরে একটি খুঁটির পাশে নিশ্চুপ দাঁড়িয়েছিল। তার চোখের জল যেন থামতেই চাইছিল না। অন্যদিকে মমতা অতিথিদের দেখাশোনার কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর পুরোহিত বললেন, এবারে শ্মশানে যাওয়ার সময় হয়েছে, দেহ তুলে নিয়ে চলুন। সুমিত বলল, হ্যাঁ পণ্ডিত মশাই। অমিত ও সুমিত সামনে কাঁধে দিল। পেছনে অনামিকার স্বামী দাঁড়ালো। একজন প্রবীণ আত্মীয় বললেন, চতুর্থ কাঁধটা কে দেবে? মমতা সঙ্গে সঙ্গে সনাতনকে দেখিয়ে বলল, দাদা, ওকেও সুযোগ দিন, ও তো মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো। সুমিত কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। সনাতন চোখের জল মুছে এগিয়ে এসে শান্তি দেবীর মরদেহ কাঁধে নিল। ঠিক তখনই বাড়ির গেট থেকে একটি কণ্ঠ ভেসে এলো, একটু দাঁড়াও। সবাই ঘুরে দেখল আইনজীবী সন্দীপবাবু হাতে কয়েকটি কাগজ নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। সুমিত এগিয়ে গিয়ে প্রণাম করল। সন্দীপবাবু বললেন, শান্তি দেবীর মৃত্যুতে আমি গভীর শোকাহত, কিন্তু তিনি আমাকে একটু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তার ইচ্ছা ছিল শেষকৃত্যের আগে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে তার উইল পড়ে শোনাবো। উইল কথাটা শুনেই সুমিত, অমিত আর অনামিকার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাদের স্ত্রীরাও একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। অনামিকা বলল, বলুন আঙ্কেল। সন্দীপবাবু পড়তে শুরু করলেন, আমি শান্তি দেবী সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই উইল তৈরি করছি, যাতে আমার মৃত্যুর পর আমার সন্তানদের মধ্যে কোনো বিরোধ না হয়। মুম্বাই জমিটি আমি আমার বড় ছেলে সুমিতের নামে দিয়ে গেলাম। এতটুকু পড়তেই সুমিতের স্ত্রী আনন্দে মুখ উজ্জ্বল করে ফেলল, যদিও মুহূর্তেই নিজেকে সামলে নিল। সন্দীপবাবু আবার পড়লেন, ব্যাংকে থাকা 5 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটটি নমিনি আমার ছোট ছেলে অমিত, আর আমার সমস্ত গয়না আমার মেয়ে অনামিকার নামে। অমিত আর অনামিকা নিজেদের অংশের কথা শুনে মনে মনে খুব খুশি হলো। সুমিত তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, তারপর আর কি লেখা আছে? সন্দীপবাবু শান্ত গলায় বললেন, আর এই বাড়িটি আমি সনাতনের নামে লিখে দিয়ে গেলাম। এক মুহূর্তে চারিদিকে নীরবতা নেমে এলো। সুমিত, অমিত আর অনামিকা একসঙ্গে বিস্ময়ে বলে উঠল, সনাতনের নামে? কেন? সন্দীপবাবু উত্তর দিলেন, কেন সেটা আমি জানি না, তবে এই উইলে আর কোনো পরিবর্তন করা যাবে না। প্রমাণ হিসাবে তোমাদের প্রত্যেককে একটি করে অনুলিপি দেওয়া হয়েছে। তিনি কাগজগুলো সুমিতের হাতে তুলে দিলেন। ঠিক তখনই একজন প্রবীণ আত্মীয় বললেন, বাবা, উইল পরে দেখবে, এখন শেষকৃত্যের সময় হয়ে যাচ্ছে, আগে শান্তি দেবীকে শেষ বিদায় জানাও। পুরোহিত বললেন, এখন আর কোনো কিছুর চেয়ে শেষকৃত্যটাই সবচেয়ে বেশি জরুরি। সুমিত অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে বলল, ঠিক আছে, চলুন। এরপর সবাই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। শান্তি দেবীকে শেষ বিদায় জানিয়ে সবাই বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরেই শুরু হলো উইল নিয়ে আলোচনা। অনামিকা বিরক্ত গলায় বলল, এটাও কি কোনো কথা হলো? মা নিজের সন্তানদেরকে না দিয়ে পুরো বাড়িটাই ও সনাতনের নামে লিখে দিল। বিকাশ অর্থাৎ অনামিকার স্বামী মুখ বাঁকিয়ে বলল, যদি তাই দিত তাহলে জামাই বা পুত্রবধূদের কাউকে দিত, কিন্তু না, শাশুড়ি মা এত বড় বাড়িটা একজন চাকরের নামে লিখে দিল। ছোট বউ ক্ষুব্ধ হয়ে বলল, আমি তো বুঝতেই পারছি না মা এমন সিদ্ধান্ত কেন নিল। বড় বউ শান্তভাবে বলল, এখন আর এসব ভেবে কি লাভ, বরং ভাবো কিভাবে সনাতনের কাছ থেকে বাড়িটা ফেরত নেওয়া যায়। অনেকক্ষণ ধরে সবার কথা শুনছিল সুমিত। হঠাৎ জোরে বলে উঠল, শোনো সবাই, এই বাড়ি আমরা আর কোনোদিনই ফিরে পাবো না। আর একটা কথা মনে রেখো, আজ থেকে এই বাড়িতে আমাদের বাড়ি বলে ভাবারও কোনো অধিকার নেই।
অমিত অবাক হয়ে বলল, কি হয়েছে দাদা, এত রেগে যাচ্ছিস কেন? সুমিত গম্ভীর গলায় বলল, তোরা কি ভুলে গেছিস? আইনজীবী স্পষ্ট বলেছেন এই উইলে আর কোনো পরিবর্তন করা যাবে না। অনামিকা হতাশ হয়ে বলল, তাহলে কি আমাদের এই বাড়ির আশা একেবারে ছেড়ে দিতে হবে? সুমিত দীর্ঘশ্বাস ফেলে বলল, আর উপায়ই বা কি আছে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই তারপরে ঠিক করলো, যখন এই বাড়ি থেকে আমাদের আর কোনো লাভই নেই, তখন এখানে থেকে আর কি হবে? 13 দিনের কাজ শেষ হলেই আমরা সবাই চলে যাব। ঘরের এক কোণে বসে সব শুনছিল সনাতন। চোখ ভেজা কণ্ঠে সে বলল, মমতা, মা আমাদের একা রেখে চলে গেল। দাদা দিদিরা তো আগেই আমাদের পছন্দ করতো না। এখন আমরা কি করব? কোথায় যাব? আবার যেন অনাথ হয়ে গেলাম। মমতা শান্ত গলায় বলল, তুমি এমন কথা বলছো কেন? মা তো আমাদের ভবিষ্যতের কথাও ভেবে গেছে। এই বাড়িটা আমাদের দিয়ে গেছে। সনাতন সঙ্গে সঙ্গে বলল, এই বাড়ির কথা সবাই বলছে, কিন্তু আমার এই বাড়ি চাই না। আমি কোনো সম্পত্তির লোভ করতে চাই না। যার দরকার সে নিয়ে নিক। মমতা মৃদু হেসে বলল, আমি সে কথা বলিনি। একবার ভেবে দেখো, এই বাড়ির প্রতিটি ইটের সঙ্গে মার কত স্মৃতি জড়িয়ে আছে। মা নিশ্চয়ই চেয়েছিলেন আমরা এখানেই থাকি, যাতে কোনোদিন নিজেকে একা না মনে হয়। মমতার কথা শুনে সনাতন চোখের জল মুছে বলল, তুমি ঠিকই বলেছ মমতা। মা আমাদের এত বড় দায়িত্ব দিয়ে গেছে, আর আমি শুধু দুঃখেই ডুবেছিলাম। ধীরে ধীরে সে বিষয়টা মেনে নিতে শুরু করলো। এরপর শান্তি দেবীর 13 দিনের শ্রাদ্ধের অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গেল। সব আত্মীয় স্বজন একে একে নিজের বাড়িতে ফিরে যেতে লাগলো। সনাতন বিনীতভাবে বলল, দাদা, তোমরা কি আজই চলে যাচ্ছ? আর কটা দিন থেকে যাও না। সুমিত গাড়িতে ব্যাগ তুলতে তুলতে বলল, না সনাতন, এবার আমাদের ফিরতেই হবে। অনেক দিন অফিস থেকে ছুটি নিয়েছি। সনাতন আবার বলল, কিন্তু দাদা, গতকালই তো 13 দিনের কাজ শেষ হলো, আর 2-1 দিন থাকলে ভালো লাগতো না? অনামিকা বিরক্ত হয়ে বলল, কেন থাকবো? মা তো এই বাড়ি তোকেই দিয়ে গেছে। এখন তুই এখানে সুখে থাক, আমাদের আর কি দরকার? কথাগুলো শুনে সনাতন খুব কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। মমতা পরিস্থিতি সামলাতে বলল, দিদি, আমরা শুধু এই জন্যই বলেছিলাম যে মা চলে যাওয়ার পর বাড়িটা এমনিতেই খুব ফাঁকা হয়ে গেছে, তোমরাও চলে গেলে আরো শুনশান লাগবে। কিন্তু অমিত রূঢ়ভাবে বাধা দিয়ে বলল, দেখো, তোমরা চাকর, চাকরের মতোই থাকো। আমাদের কি ভালো লাগবে আর কি লাগবে না সেটা শেখানোর দরকার নেই। মমতা মাথা নিচু করে বলল, না দাদা, আমাদের সে অর্থে বলার কিছু ইচ্ছা ছিল না। অনামিকা কঠোর কণ্ঠে বলল, মা চলে গেছে, তার সঙ্গে সঙ্গে দাদা দিদির সম্পর্কও শেষ হয়েছে। এবার তোরা এখান থেকে যা, অকারণে মাথা খাস না। এই বলে 3 ভাই বোন রাগের মাথায় নিজেদের গাড়িতে উঠে চলে গেল। সনাতন আর মমতা নীরবে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখতে লাগলো। সময় নিজের গতিতে এগিয়ে চলল। শান্তিদেবীর মৃত্যুর 2 বছর কেটে গেল, কিন্তু এই 2 বছরে সুমিত, অমিত কিংবা অনামিকা কেউ আর কোনোদিন সেই বাড়িতে ফিরে এলো না। বাড়িটা না পাওয়ার আক্ষেপ তাদের মন থেকে কখনো মুছেই যায়নি। অন্যদিকে সনাতন আর মমতা সেই শান্তিনিবাসেই বসবাস করতে লাগলো। কিন্তু এই 2 বছরে সনাতন নিজের পরিশ্রমে অনেক উন্নতি করল। একদিন সে সিদ্ধান্ত নিল, শান্তিনিবাস শুধু একটি বাড়ি হয়ে থাকবে না, এটি হবে এমন একটি আশ্রয় যেখানে একাকিত্বে ভোগা, সন্তানদের অবহেলায় কষ্ট পাওয়া বৃদ্ধ বৃদ্ধারা নতুন করে বাঁচার আশা খুঁজে পাবেন। এভাবেই শান্তিনিবাস পরিণত হলো একটি বৃদ্ধাশ্রমে, যেখানে অসংখ্য অসহায় প্রবীণ মানুষ নতুন করে একটি পরিবারের ভালোবাসা পেলেন। হয়তো কোথাও থেকে শান্তিদেবীর আত্মাও এই দৃশ্য দেখে শান্তি অনুভব করেছিলেন। বন্ধুরা, আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষামূলক কাহিনীকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। বেল আইকনটি চেপে রাখবেন, যাতে আমাদের কাজের সমস্ত নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুনুন বেয়ান, আমাদের এই প্রাসাদের জাঁকজমক তো আপনি দেখলেন। এটা কোনো সাধারণ বাড়ি নয়, রাজপ্রাসাদ, বুঝলেন? এই যে মেঝের টাইলস, এগুলো বিদেশ থেকে আনানো। এই বিশাল ঝাড়বাতিটা এসেছে সরাসরি প্যারিস থেকে, আর পর্দাগুলো আমেরিকার।
আমাদের বাড়ির প্রতিটা জিনিসই আধুনিক আর এক্সপেন্সিভ। এখানে দেশি বলে কিছুই পাবেন না। আজ এই পরিবারের আদরের মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। ও রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই ওর সুখ স্বাচ্ছন্দ্য মান সম্মানের পুরো দায়িত্ব এখন আপনাদের। সুমিত্রা দেবী মৃদু হেসে বললেন, আরে বেয়ান, এ আবার বলার কথা নাকি? ও এখন শুধু আপনাদের মেয়ে নয়, আমাদেরও মেয়ে। আমরা ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসবো। কোনো কিছুর অভাব কখনো বুঝতে দেব না। নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ে আমাদের বাড়িতে রানীর মতোই থাকবে। বিদায়ের মুহূর্তে নতুন বউ পলকের মা বারবার নিজের আভিজাত্য আর মেয়ের আদর যত্নের কথা স্মরণ করিয়ে দিয়ে সুমিত্রা দেবীকে নানান উপদেশ দিতে লাগলেন। সুমিত্রা দেবী শুধু মুচকি হেসে আশ্বাস দিলেন, নিশ্চিন্ত থাকুন, আপনাদের মেয়ে খুব ভালো থাকবে। কিছুক্ষণ পর কান্না ভেজা বিদায়ের পর্ব শেষ হলো। চোখে জল নিয়ে নববধূ পলক প্রথমবারের মতো শ্বশুরবাড়ির দরজায় এসে দাঁড়ালো। গাড়ি বাড়ির সামনে থামতেই সুমিত্রা দেবীর কণ্ঠস্বর মুহূর্তে বদলে গেল। বড় বউ, কোথায় মরেছিস? তাড়াতাড়ি আরতির থালা নিয়ে আয়, নতুন বউয়ের গৃহপ্রবেশ করাতে হবে। এতক্ষণেও দেখা নেই। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে ব্যস্ততা শুরু হয়ে গেল। পলক চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। সুমিত্রা দেবী আবার চিৎকার করে বললেন, কাজল, তোকে তো বাড়ির সব দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সেই জন্যই তোকে বিয়ে বাড়িতে নিয়ে যাইনি, যাতে এদিকটা ঠিকঠাক সামলে রাখিস। কিন্তু তোর দ্বারা একটা কাজও ঠিক মতো হয় না। বাড়িতে নতুন বউ আসতেই হিংসায় চলছিস। এটা কি, শুধু আরতির থালা এনেছিস? কলস কোথায়? লোকজন কি ভাববে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকবি, না কাজও করবি? কাজল দৌড়ে কলস আনতে গেল। কলস হাতে ফিরে আসার সময় শাশুড়ি আর ননদের প্রতিটি তির্যক কথা স্পষ্ট শুনতে পেল কাজল। প্রতিটা শব্দ যেন তীরের মতো গিয়ে বিঁধছিল তার বুকে। অশিক্ষিত, জ্ঞেয়, অযোগ্য, এসব অপমান তার কাছে নতুন নয়। বছরের পর বছর ধরে সামান্য সামান্য বিষয়েও শাশুড়ির মুখে এই কথাগুলো শুনে এসেছে সে। তোর দ্বারা কিচ্ছু হবে না, না বুদ্ধি আছে না ভদ্রতা। স্বামী সাগরও কখনো তার পাশে দাঁড়ায়নি। ঠিক তখনই কাজল লাল আলতা মেশানো জলের থালা আর কলসটি মাটিতে রাখল। এমন সময় তার ছোট্ট দুষ্টু ছেলে খেলতে খেলতে এসে পা দিয়ে থালায় ধাক্কা মেরে দিল। ছিটকে ওঠা লাল জল সোজা গিয়ে পড়ল পলকের ভারী 5 লাখ টাকার নকশাদার লেহেঙ্গার ওপর। পলক তাড়াতাড়ি ঘোমটা তুলে চিৎকার করে উঠল, মা, এটা কি হলো? আমার 5 লাখ টাকার লেহেঙ্গাটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেল। তার কথা শেষ হওয়ার আগেই সুমিত্রা দেবীর মুখ রাগে লাল হয়ে উঠল। বড় বউ, নিজের হিংসেটা এবার বন্ধ কর। তোর ভিখারি বাবা তোকে ঠিকমতো একটা শাড়িও দিতে পারেনি, সস্তার একটা বাজে শাড়ি পরিয়ে বিদায় করেছিল। আর আমার ছোট বউয়ের মা কি রাজকীয় উপহারই না দিয়েছেন। এত দামে জিনিস দেখে সহ্য হচ্ছে না, তাই না? কাজলের চোখ ভিজে উঠল, কিন্তু প্রতিবাদ করার সাহস তার হলো না। শাশুড়িকে সে ভীষণ ভয় পায়। সুমিত্রা দেবী ধমক দিয়ে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা, রান্নাঘরে গিয়ে অতিথিদের জল খাবারের ব্যবস্থা কর। কাজল চোখের জল মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেল। তার লেহেঙ্গার দাগ সবাই দেখল, কিন্তু বুকের ভেতরের ক্ষতটা কেউ দেখল না। মনে মনে সে শুধু ভাবছিল, বাচ্চা মানুষ, ভুল তো হতেই পারে, কিন্তু সবার সামনে আমাকে এভাবে অপমান করার কি দরকার ছিল? এদিকে সুমিত্রা দেবী আদর করে পলককে ঘরে নিয়ে সোফায় বসালেন। এসো মা, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। পলক চোখ মুছতে মুছতে বলল, মা, আমার এত দামি লেহেঙ্গাটা নষ্ট হয়ে গেল। আর কেঁদো না মা, বলেই সুমিত্রা দেবী ঝড়ের বেগে রান্নাঘরে ঢুকে কাজলের হাত শক্ত করে চেপে ধরলেন। তোর মাথা বলে কি কিছু আছে? বেচারির এত দামি লেহেঙ্গাটা নষ্ট করে দিলি। কাজল কাঁদতে কাঁদতে বলল, মা, এটা আমার কি দোষ? ঠিক তখনই সুমিত্রা দেবীর 2 ননদ ববিতা আর কবিতা এসে বলল, বৌদি, তুমি এটা কি করছো? বড় বউটা সারা রাত না ঘুমিয়ে সবার জন্য খেটে মরছে, রান্না করছে, খাবার বানাচ্ছে, আর তুমি ওর সঙ্গে এমন ব্যবহার করছো। সুমিত্রা দেবীর মুখ গম্ভীর হয়ে গেল। দিদি, যদি এতই কষ্ট হয় তাহলে অনুষ্ঠান শেষ হলে নিজের বাড়ি নিয়ে চলে যেও, কেমন?
কিন্তু নতুন বউয়ের সামনে খবরদার আমার মান সম্মান একদম নষ্ট করো না। আর যাই হোক, তোমাদের ভাই তো আর বেঁচে নেই, শুধু সম্পর্কের খাতিরেই তোমাদের বাড়িতে ডাকি, নইলে বিশেষ কোনো শখ নেই। এই কথায় ববিতার চোখে জল এসে গেল। ঠিক তখনই ছোট যা কবিতা ঠোঁটে ব্যঙ্গের হাসি এনে বলল, আরে বৌদি, এইসব ছেড়ে দাও তো, বরং দেখো নতুন বইয়ের বাক্স খোলা হচ্ছে। সাবধান, সব দামি জিনিস যদি আত্মীয়দের মধ্যে বিলিয়ে দেয় তাহলে কিন্তু তুমি আর তোমার মেয়ে কিছুই পাবে না। এই কথা শুনেই সুমিত্রা দেবীর চোখ চকচক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে তিনি দৌড়ে ঘরের দিকে গেলেন। আরে বৌমা, দাঁড়াও দাঁড়াও, আমার অনুমতি ছাড়া বাক্স খুললে কি করে? এমন সময় তার মেয়ে চঞ্চলা উত্তেজিত হয়ে বলল, মা, আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি, এত বড়লোক বাড়ির বউ এসেছে, বড় বৌদি তো প্রায় খালি হাতেই চলে এসেছিল, আমার ভাগ্যে কিছুই জোটেনি। এবার দেখি নতুন বৌদি আমার জন্য কি কি এনেছে। পলক হেসে বলল, আরে দিদি, যা ভালো লাগে নির্দ্বিধায় নিয়ে নাও, আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই। চঞ্চলার চোখ লোভে চকচক করে উঠল। সে তাড়াতাড়ি একটি বাক্স তুলে নিয়ে বলল, তাহলে এই হীরের আংটিটা আমি নিলাম, এটা পরলে শ্বশুরবাড়ির সবার সম্মান আরও বেড়ে যাবে। পাশে দাঁড়িয়ে সুমিত্রা দেবী সব কিছু গভীর আগ্রহ নিয়ে দেখছিলেন। তারপর বললেন, বৌমা, আমাদের জন্য কি এনেছো? শুধু শাড়ি টাড়ি আনোনি নিশ্চয়ই? পলক মিষ্টি হেসে বলল, না মা, তা কি করে হয়, মা তোমার জন্য খাঁটি সোনার একটা খুব সুন্দর হার পাঠিয়েছেন। সুমিত্রা দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বাহ, এটা তো হলো বড়লোক বাড়ির পরিবারের পরিচয়, ব্যবহারেও আভিজাত্য, উপহারেও আভিজাত্য। একে একে এরপর সব আত্মীয়দের হাতে মোটা অঙ্কের খাম তুলে দেওয়া হলো, আর কাজলের ভাগ্যে জুটল শুধু একটা পুরনো সস্তা শাড়ি। সব কিছু বুঝেও কাজল নীরবে দাঁড়িয়ে রইল। তার একমাত্র অপরাধ, তার বাবা খুবই সাধারণভাবে কোনো আড়ম্বর বা মোটা পণ ছাড়াই একটি ছোট্ট ধর্মশালায় তার বিয়ে দিয়েছিলেন। আর আজ চারিদিকে শুধু রাজকীয় আয়োজন, টাকা, দম্ভ আর বড়লোকি চাল, যেখানে তাকে মানুষ বলে গণ্যই করা হচ্ছে না। হয়তো কাজল খুব বেশি পড়াশোনা করেনি, চাকরি বাকরিও করে না, কিন্তু সংসার সামলানো, সম্পর্ককে আগলে রাখা আর সবার সুখের কথা ভাবা, এসব সে মন থেকে শিখেছে। সে চুপচাপ সবার হাতে চা জলখাবার পরিবেশন করে চলল। হঠাৎ তার ঘোমটা একটু সরে গেল। ব্যাস, আর যায় কোথায়? সুমিত্রা দেবীর কর্কশ গলা গোটা উঠোনে গর্জে উঠল, এটা কি হচ্ছে? বারবার ঘোমটা সরে যাচ্ছে কেন? দরকার হলে পেরেক মেরে আটকে রাখ, একটু লজ্জা শরম নেই, একেবারে গেঁয়ো অশিক্ষিতা। কাজল ভয়ে তাড়াতাড়ি ঘোমটাটা ঠিক করে নিল। ঠিক তখনই তার স্বামী সাগর রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে এসে বলল, তোমার কি কিছুই চোখে পড়ে না? বাড়িতে এত অতিথি, আর আমি কতক্ষণ ধরে এক কাপ চায়ের জন্য বসে আছি, সারা রাত বিয়েতে জেগেছি, আমার কথা ভাবার সময়ও নেই তোমার? কাজল ভয়ে কাঁপা গলায় বলল, তুমি ভেতরে যাও, আমি এখনই চা নিয়ে আসছি। কাঁপতে কাঁপতে সে ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকতেই সাগর তার হাত শক্ত করে চেপে ধরল। নিজের মুখ সবাইকে দেখানোর খুব শখ হয়েছে, তাই না? কাজল কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সুমিত্রা দেবী এসে দাঁড়ালেন। হ্যাঁ বাবা, একটা জোরে চড় মার ওকে, বাড়ির নিয়মকানুন সব ভুলে গেছে। এক মুহূর্ত দেরি না করে সাগর সজোরে কাজলের গালে একটি চড় কষিয়ে দিল। তারপর দ্বিতীয়বার হাত তুলতেই দুই পিসি কবিতা আর ববিতা দৌড়ে এসে তার হাত ধরে ফেললেন। থাম সাগর, কি করছিস? বেচারির এমন কি অপরাধ হয়েছে? সাগর বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সুমিত্রা দেবীও রাগে ফুঁসতে ফুঁসতে তার পিছু নিলেন। ঘরের ভেতরে নেমে এলো নিস্তব্ধতা। কাজলের চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগলো জল। তখন পিসি ববিতা এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বললেন, কাজল, আর কতদিন এভাবে চুপ করে সব সহ্য করবি? দেখছিস না এরা দিন দিন তোকে আরও চেপে ধরছে। আজ একটা চড় মেরেছে, কাল হয়তো তার থেকেও বড় অত্যাচার করবে। এখনই যদি নিজের জন্য মুখ না খুলিস তাহলে এই অত্যাচারের শেষ আর কোনো দিন হবে না। সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, হয় সব কিছু চুপচাপ সহ্য করে যাবি, নয়তো নিজের অধিকার আর সম্মানের জন্য ঘুরে দাঁড়াবি। কাজল শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলল। পরের দিন বাড়িতে হাতে গোনা কয়েকজন আত্মীয়ই ছিলেন, বাকিরা সবাই চলে গেছেন।
স্নান সেরে পলক কোনো সংকোচ না করেই শর্টস আর টি শার্ট পরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল। মাথায় ওড়না নেই, ঘোমটা নেই, আরাম করে পা তুলে টিভি দেখতে লাগলো। বিয়ের পরের দিনই নতুন বউয়ের এমন রূপ দেখে শুধু কাজল নয়, আশেপাশের লোকজনও অবাক হয়ে গেল। কাজল মনে মনে ভাবল, এবার নিশ্চয়ই মা ওকে কিছু বলবে, এবার বুঝি ওর বকুনি খাওয়ার পালা। কিন্তু যা ঘটল তা কাজলকে ভেতর থেকে ভেঙে দিল। পলক একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, মা, আমার এই পোশাক যদি তোমাদের ভালো না লাগে তাহলে বলে দিও, কিন্তু আমি মাকে বলে নতুন বাংলোতে গিয়ে থাকব। মুহূর্তেই সুমিত্রা দেবীর গলার সুর বদলে গেল। আরে না না মা, এসব কি বলছিস? তুই তো আমার নিজের মেয়েরই মতো। তোর মাকে আমি কথা দিয়েছি, তুই যেমন ইচ্ছে তেমনভাবেই থাকবি। ঠিক তখনই চঞ্চলা হেসে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ মা। বৌদি, তোমাকে এই মডার্ন পোশাকে আরও সুন্দর লাগছে। তুমি কি আর গেও মেয়ে যে সারাক্ষণ ঘোমটা টেনে মুখ ঢেকে থাকবে? এই কথাগুলো শুনে কাজলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আমার জন্য সারাক্ষণ ঘোমটা? বিয়ের 5 বছর পরও নিজের ইচ্ছা মতো পোশাক পরার অধিকার নেই। সব সময় মাথা নিচু করে মুখ ঢেকে থাকতে হয়, যেন আমি ভয়ঙ্কর কোনো অপরাধ করেছি। একদিকে পলক নিজের ইচ্ছা মতো জীবন কাটাচ্ছে, সারা দিন নিজের ঘরে মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে কাজল ভোর থেকে রাত পর্যন্ত শুধু সংসারের কাজ, রান্না বান্না আর সবার সেবা করে চলেছে। কিছুক্ষণ পরে কাজল চুপচাপ 1 কাপ চা নিয়ে পলকের ঘরে গেল। পলক, এই নাও তোমার চা। পলক একবার তার দিকে না তাকিয়েই বলল, দিদি, আমি চা খাই না, আমার চা একদম ভালো লাগে না, আমি শুধু কোল্ড কফি খাই। ঠিক তখনই পেছন থেকে সুমিত্রা দেবী এসে পড়লেন। বড় বউ, তোর কি একটুও বুদ্ধি নেই? নতুন বউ কি খেতে ভালোবাসে সেটাও জানিস না? কাজল আস্তে করে বলল, মা, আমি এখনই কোল্ড কফি বানিয়ে দিচ্ছি। এই চাটুকু আমি খেয়ে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। সুমিত্রা দেবী অবজ্ঞা ভরে তার দিকে তাকালেন। তুই খাবি? কিন্তু এটা তো খাঁটি দুধের চা। বলেই তিনি কাজলের হাত থেকে কাপটা কেড়ে নিয়ে বললেন, দে, আমি খাচ্ছি, তুই পরে চা বানিয়ে খেয়ে নিস। কাজল ধীরে ধীরে বলল, মা, আমি তো সকাল থেকে 1 কাপ চাও খাইনি। সুমিত্রা দেবীর মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। বেশি মুখে মুখে কথা বলবি না, যা বলেছি তাই কর। আর ছোট বউয়ের জন্য ভালো করে ঘন দুধের কোল্ড কফি বানিয়ে নিয়ে আয়, বুঝেছিস? কাজল মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। যে বাড়িতে নিজের সন্তানকেও কোনোদিন খাঁটি দুধ খাওয়াতে পারিনি, আজ সেই বাড়িতেই ছোট বউয়ের জন্য খাঁটি দুধের কফি বানাতে হচ্ছে। পলকের প্রতিদিনের জীবন ছিল পার্টি, সিনেমা আর বন্ধুদের নিয়ে ব্যস্ততায় ভরা। সংসারের কোনো কাজেই তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, আর সুমিত্রা দেবী কখনো তাকে কিছু বলতেন না। একদিন অনেক সাহস করে কাজল আস্তে করে বলল, মা, হয়তো তোমার মনে আছে, বিয়ের পর নতুন বউয়ের প্রথম রান্নার একটা রীতিও তো আছে। সুমিত্রা দেবী তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সবই আমার মনে আছে। তুই এসব নিয়ে খুব চিন্তা করিস দেখছি। আমি তোর শাশুড়ি, তুই আমার শাশুড়ি হতে আসিস না, বুঝেছিস? তারপর তিনি ডাক দিলেন, ছোট বউ, এদিকে এসো, আজ তোমার প্রথম রান্নার রীতিটা সেরে ফেলি। পলক অবাক হয়ে বলল, মা, আবার এসব রীতিনীতি কি? আমাদের বাড়িতে তো আমি কোনোদিন রান্নাঘরেই ঢুকিনি, সব কাজই চাকর বাকররাই করতো। সুমিত্রা দেবী হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করলেন। আরে, এতে আবার এমন কি? শুধু হালুয়ায় একটু চিনি দিয়ে দিবি, 2-1টা পাঁপড় ভেজে নিবি, টমেটো পেঁয়াজ কেটে দিবি, ব্যাস, এতেই নিয়ম রক্ষা হয়ে যাবে। তারপর আস্তে করে কাজলের দিকে ফিরে বললেন, শোন, তুই রান্নাঘরে আটাটা মেখে নে, হালুয়াটাও বানিয়ে ফেল। ছোট বউ যদি কিছু উল্টোপাল্টা করে বসে তাহলে আবার ঝামেলা হবে। ওকে শুধু নামটাও আসতে রান্নাঘরে দাঁড় করিয়ে দিলেই হবে। কাজল আস্তে করে জিজ্ঞাসা করল, মা, আমি হালুয়াটা বানাবো নাকি ছোট বউ? সুমিত্রা দেবী সঙ্গে সঙ্গে বললেন, তুই বানা, ও এখনো বাচ্চা মেয়ে, যদি কিছু গন্ডগোল করে বসে শুধু ওকে দেখিয়ে দিস কি করতে হবে। পলক বিরক্ত গলায় বলল, দিদি, প্লিজ একটু তাড়াতাড়ি করো না, এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একদম ভালো লাগছে না, এসব কাজ করার আমার অভ্যেস নেই। কাজল কোনো কথা না বাড়িয়েই কড়াইয়ে ঘি দিয়ে সুজি ভাজতে শুরু করলো। তারপর বলল, ওখানে তাকের উপরে চিনির ডিব্বাটা রাখা আছে, ওটা থেকে চিনি দিয়ে দাও।
পলক ভালো করে না দেখেই একটা ডিব্বা তুলে নিল। তাড়াহুড়ো করে কিছুটা ঢেলে দিয়ে বলল, হয়ে গেছে, ব্যাস এবার আমি আমার ঘরে যাচ্ছি। উফ, এই রান্নাঘরের কাজ আমার দ্বারা হবে না। কিছুক্ষণ পর সবাইকে হালুয়া পরিবেশন করা হলো। সাগর প্রথম হালুয়া মুখে দিয়ে মুখ কুঁচকে ফেলল। এ আবার কি বানিয়েছ? বলেই সঙ্গে সঙ্গে মুখের হালুয়াটা ফেলে দিল। রেগে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এটা কি হয়েছে? পুরো বুটটাই নষ্ট করে দিলে। পলক ভয় পেয়ে বলল, আমি কি করেছি দাদা? হালুয়াটা তো বৌদি বানিয়েছে, আমি শুধু চিনি দিয়েছি। সাগর কপাল কুঁচকে বলল, চিনি? এটা তো চিনি নয়, নুন পড়েছে। সঙ্গে সঙ্গে সুমিত্রা দেবী ছোট বউয়ের পক্ষ নিয়ে বললেন, এ তো ছোট বউয়ের দোষ কোথায়? কাজলের উচিত ছিল ওকে ঠিক করে বলে দেওয়া কোনটা চিনির ডিব্বা কোনটা নুনের। কাজল কাঁপা গলায় বলল, মা আমি তো। তার কথা শেষ হওয়ার আগেই সুমিত্রা দেবী থামিয়ে দিলেন। আর কোনো অজুহাত নয়, তুই জানতিস ও এসব কাজ জানে না, তাহলে তোরই উচিত ছিল ওর পাশে দাঁড়িয়ে সব দেখিয়ে দেওয়া। কাজল সাহস করে বলল, মা আমার ছেলে তখন কাঁদছিল, ওকে শান্ত করতে গিয়েছিলাম। পলক সঙ্গে সঙ্গে কথা কেটে বলল, দিদি তোমারই তো খেয়াল রাখা উচিত ছিল, তুমি বলেছিলে তাকের ওপরে চিনির ডিব্বা আছে, আমি সেটাই তুলে দিয়েছি, এতে আমার কি দোষ? সুমিত্রা দেবী অবজ্ঞার সুরে বললেন, সত্যি তোর দ্বারা একটা কাজও ঠিকমতো হয় না। এবার সাগরের রাগ চরমে পৌঁছে গেল। সে কাজলের হাত পেছন দিকে মুচড়ে ধরে বলল, সারাদিন করিসটা কি? একটা ছোট্ট কাজও ঠিক করে করতে পারিস না? যন্ত্রণায় কাজলের চোখে জল এসে গেল। সে কাকুতি মিনতি করে বলল, দয়া করে হাতটা ছেড়ে দাও, খুব ব্যথা করছে। রাগে ফুঁসতে ফুঁসতে সাগর না খেয়েই অফিসে বেরিয়ে গেল। সুমিত্রা দেবী বিরক্ত হয়ে বললেন, এবার এই কান্না দিয়ে কি বাড়িতে বন্যা আনবি? যা, বেশি নাটক না করে রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নার আয়োজনটা কর। দুদিন পর ছোট বউ পলক তার স্বামী বিশালের সঙ্গে প্যারিসে হানিমুনে গেল। পুরো 15 দিন পর তারা ফিরল। মুখে তখনও হানিমুনের উজ্জ্বল হাসি লেগে আছে। ফিরেই পলক সবার জন্য বিদেশ থেকে আনা দামি দামি উপহার বের করল। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু সেই উপহারের স্তূপে একজনের নাম ছিল না। সে হলো কাজল। সে যেন এই বাড়ির বউ নয়, শুধু একজন কাজের লোক। সোফায় বসে ক্লান্ত গলায় পলক বলল, মা আমি এইমাত্র হানিমুন থেকে ফিরছি, খুব ক্লান্ত লাগছে, আমাকে দয়া করে বিরক্ত করো না, আমি সকাল 10টার আগে ঘুম থেকে উঠব না। সুমিত্রা দেবী স্নেহভরা কণ্ঠে বললেন, আরে না মা, তোকে কে বিরক্ত করবে? তুই শুধু আরাম কর, বল তোর কি চাই? পলক হেসে বলল, মা আমি সকালে ঘুম থেকে উঠেই আমার কোল্ড কফি খাওয়ার অভ্যাস, কফি না খেলে আমার চোখই খোলে না, তাই 10টার দিকে আমার ঘরে পাঠিয়ে দিও। সুমিত্রা দেবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এ তো সামান্য ব্যাপার, কাজল আছে না, ও তোর সব দেখাশোনা করবে, তুই নিশ্চিন্তে বিশ্রাম নে। আমার আদরের বউয়ের জন্য একটু পরপর জুস, স্যুপ, ফল, স্যালাড সব ঘরে পৌঁছে যাবে। পাশে দাঁড়িয়ে কাজল সব শুনছিল। পরের দিন সকালে গড়িয়ে 11টা বেজে গেল, কিন্তু এখনও পলকের ঘরে কোল্ড কফি পৌঁছায়নি। হঠাৎ দরজা খুলে পলক রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো। মা আমি তো স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার কোল্ড কফি বিছানায় যাই, এখনো কেন পাঠানো হয়নি? সুমিত্রা দেবী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, কাজল তুই করছিসটা কি? এই প্রথম কাজলও জোর গলায় বলল, মা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম, আর একটা কথা শুনে রাখো, আমি কখনো কোনো কারো রিটেক আর একটা কথা শুনে রাখো, আমি কারোর চাকরানি নই যে সারাক্ষণ সবার সেবা করেই যাব। ও যদি ছোট বউ হয় তাহলে আমিও এই বাড়ির বড় বউ, আমার সম্মান পাওয়ার অধিকার আছে। অনেক দিন ধরে ওর এই বাড়াবাড়ি সহ্য করছি, আমি যদি এই সংসারের সব দায়িত্ব পালন করি তাহলে ওকেও নিজের দায়িত্ব পালন করতে হবে। ধনী গরিবের পার্থক্য থাকতেই পারে, কিন্তু বউয়ের কর্তব্য সবার জন্য সমান, শুধু আমার জন্য নয়। রাগে সুমিত্রা দেবীর মুখ লাল হয়ে গেল। বাহ, আজ তো দেখি বোবারও কথা ফুটেছে, কবে থেকে এত সাহস হলো তোর? ঠিক তখনই সাগর গর্জে উঠল, চুপ কর কাজল। কিন্তু এবার কাজল থামল না। না, আজ আমি আর চুপ করে থাকবো না। অনেক সহ্য করেছি, অনেক অপমান সয়েছি, কেন সব কাজ আমাকেই করতে হবে? ছোট বউয়ের প্রথম রান্নার রীতি ছিল, তাহলে সেটা আমাকেই কেন পালন করতে হলো? সবাই কি ভুলে গেছে? আমি কি শুধু রুটি বানানো সারাদিন খেটে মরার জন্য এই বাড়িতে রাখা হয়েছে আমাকে? এক নিঃশ্বাসে সে বলে চলল,
আমার প্রথম রান্নার দিন আমি টানা 3 ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে ডাল ভাত কচুরি দই বড়া সব রান্না করেছিলাম, আর ও শুধু একটু চিনি দেওয়ার কথা ছিল, সেটুকুও ঠিকমতো করতে পারেনি। সুমিত্রা দেবী ঠোঁট বাঁকিয়ে বললেন, খুব বড় উপকার করেছিস নাকি? কাজলের গলা কাঁপছিল, কিন্তু তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা। মা, 2 বইয়ের মধ্যে যদি এত বৈষম্য থাকে তাহলে তুমি কেন করছো এসব? সুমিত্রা দেবী আরও রেগে উঠলেন। বেশি মুখ চালাস না, বুঝলি? যা, নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাক। সাগর আবার তার দিকে হাত তুলতেই কাজল পাশে রাখা বোতলটা তুলে নিয়ে সজোরে সাগরের হাতে আঘাত করল। সাবধান, আজকের পর থেকে কেউ যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করে তার পরিণতি খুব খারাপ হবে। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, তোমার আদরের ছোট বউ যদি এই বাড়ির কোনো কাজ না করে তাহলে ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমি কোনো চাকরানি নই যে দিন রাত ওর সেবা করে যাব। নিজের বাবার বাড়িতেও যতই ধনী হোক, এই বাড়িতে সবাই সমান। তার গলা তখন পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। এতই যদি বড়লোক হওয়ার অহংকার থাকে তাহলে ওর মা একটা কাজের লোক পাঠিয়ে দিক না, খরচও নিশ্চয়ই দিয়ে দিবে। রাগে পরকের চোখ লাল হয়ে গেল। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না। কাজল চোখে চোখ রেখে বলল, কি করবে তুমি? পলক রেগে বলল, মা, আমি বিশালকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। এই রোজকার ঝামেলার মধ্যে থাকার আমার অভ্যেস নেই। কাজল ব্যঙ্গ করে বলল, যাও, অবশ্যই যাও, আর তোমার আদরের শাশুড়িকেও সঙ্গে নিয়ে যেও। এত যখন সেবা করছে তখন ওনাকে সঙ্গেই রাখো। পলক ঠোঁট বাঁকিয়ে বলল, না, এই লোভী বুড়িকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমার ভিড় পছন্দ করি না আমি। নিজের ব্যক্তিগত জীবনে কারোর সঙ্গে ভাগ করে নিতে চাই না আমি। এই কথা শুনে সুমিত্রা দেবী যেন আকাশ থেকে পড়লেন। কাজল এবার সাগরের দিকে তাকালো। আর তুমি, মিস্টার সাগর, তুমি স্বামী হওয়ার যোগ্য নাও। কোনো দিন পাশে দাঁড়াওনি, কোনো দিন ভালোবাসা দাওনি। তবে একটা কথা মনে রাখবে, এই বাড়িতে আমারও অধিকার আছে। আমি আমার ছেলেকে নিয়ে উপরতলায় থাকব, নিজের রান্না নিজেই করব। আর শুনে রাখো, আমি একটা হোটেলে চাকরি পেয়ে গেছি। আমার হাতের রান্না ওখানে সবাই খুব পছন্দ করছে। ববিতা পিসি আমাকে এই কাজটা পাইয়ে দিয়েছে। এখন থেকে আমি কারোর দয়ায় বাঁচব না। আর চোখে এখন আত্মবিশ্বাসের দীপ্তি ছিল তার। আর আজকের পর থেকে যদি কেউ গায়ে আমার হাত তোলার চেষ্টা করে তাহলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ করব। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আজ প্রথমবার কাজল এত সাহসের সঙ্গে নিজের কথা বলছে। সবাই অবাক। এত শান্ত ও নিরীহ মেয়েটার মধ্যে এত সাহস এলো কোথা থেকে? তার প্রতিটা কথা যেন সবার মুখ বন্ধ করে দিয়েছিল। পলক শেষ পর্যন্ত স্বামীকে নিয়ে বাপের বাড়িতেই চলে গেল। আসল সম্পর্কের দায়িত্বের চেয়ে নিজের স্বাধীনতাকেই সে বেশি ভালোবাসত। সুমিত্রা দেবী চোখ দিয়ে অনুতাপের জল গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর তিনি টলতে টলতে কাজলের কাছে এসে তার পায়ে লুটিয়ে পড়লেন। মা, আমাকে ক্ষমা করে দে। কিন্তু এবার কাজলের মন পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে এক পা পিছিয়ে গিয়ে শান্ত গলায় বলল, এখন অনুতাপ করে আর কি হবে মা? সময় থাকতে তো কখনো আমাকে বোঝার চেষ্টা করোনি। সত্যি, সময়ের চাকা একবার ঘুরে গেছে। কাজল আর কোনো কথা না বলে নিজের জিনিসপত্র গুছিয়ে ছেলেকে নিয়ে ওপরতলার ঘরের দিকে ধীরে ধীরে উঠে গেল। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এলো সাগর। সে কাজলের সামনে এসে দুহাত জোর করে বলল, কাজল, আমাকে ক্ষমা করে দাও। এতটা রাগ করে থেকো না। আমি তো তোমার স্বামী। আমার খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন এমন ভুল হবে না। আজ থেকে তোমাকে সম্মান করব, কোনো দিন তোমার গায়ে হাত তুলব না। শুধু আমাকে আর একবার সুযোগ দাও। কাজল একবার তার দিকে তাকালো। চোখ দুটো ভিজে উঠছিল তার, কিন্তু হৃদয় যেন ততক্ষণে পাথর হয়ে গেছে। একটাও কথা না বলে সে ঘুরে দাঁড়ালো এবং সাগরের মুখের উপরই ঘরের দরজা বন্ধ করে দিল। এভাবেই কেটে গেল পুরো 1 মাস। কিন্তু কাজলের নীরবতা আর ভাঙল না। সে একই বাড়িতে থাকতো, অথচ যেন সবার সামনে থেকে বহু দূরে সরে গিয়েছিল। কারোর কোনো অভিযোগ নেই, সঙ্গে কোনো ঝগড়া নেই, এমনকি কোনো কথাও নেই। নিজেই নিজের কাজ করত, নিজের ছেলেকে নিয়ে থাকতো, তারপর চুপচাপ নিজের ঘরে ফিরে যেত। একদিন হঠাৎ রান্নাঘর থেকে ভেসে এলো এক অন্যরকম সুগন্ধ। সেদিন সুমিত্রা দেবী নিজেই রান্না করছিলেন। তিনি নরম গলায় ডাক দিলেন, কাজল, মা নিচে আয়, খেয়ে নে।
কাজল ধীরে ধীরে নিচে নেমে এলো। টেবিলের ওপরে সাজানো থালাটা দেখে সে থমকে দাঁড়িয়ে গেল। থালায় সাজানো ছিল তার পছন্দের প্রতিটি খাবার। তার চোখ মুহূর্তেই ভিজে গেল। ধীর গলায় সে বলল, মা, এগুলো সব? সুমিত্রা দেবীর চোখে তখন স্পষ্ট অনুতাপের ছাপ। তিনি মৃদু হেসে বললেন, আজ তোর জন্মদিন মা, আমি সব মনে রেখেছি। তিনি আলতো করে কাজলের হাত নিজের হাতে তুলে নিলেন। অনেক অন্যায় করেছি তোর সঙ্গে রে মা, অনেক কষ্ট দিয়েছি তোকে, কিন্তু আজ থেকে আমরা নতুন করে একসঙ্গে পথ চলব। আজ থেকে ভাব, আমাদের সম্পর্কের যেন নতুন করে জন্ম হলো। কাজলের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবে এবার সেই অশ্রু ছিল না অপমানের, ছিল স্বস্তির, ক্ষমার আর ভালোবাসা ফিরে পাওয়ার। সে এগিয়ে এসে সুমিত্রা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর আবেগ ভরা কণ্ঠে বলল, মা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ঠিক তখনই সাগর দ্রুত ছুটে বাইরে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই সে একটি জন্মদিনের কেক নিয়ে ফিরে এলো। এরপর সবাইকে সঙ্গে নিয়ে কাজল কেক কাটল। সাগর আর কাজল একে অপরকে নিজের হাতে কেক খাইয়ে সেই মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলল। অনেক দিনের ভাঙা সম্পর্ক সেদিন আবার জোড়া লাগলো। আর অবশেষে কাজল ফিরে পেল তার প্রাপ্য সম্মান, ভালোবাসা আর নিজের মর্যাদা। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।